বেশিরভাগ মানুষ রাতে বিশ্রাম করে, কিন্তু এই রাতের নিস্তব্ধতায় ঘুরে বেড়ায় কিছু অতৃপ্ত আত্মারা। বিশেষ করে রাত 12টার পর। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। আজকের গল্পটা সত্য ঘটনা অবলম্বিত। গল্পের নাম অভিশপ্ত এক রাত। গল্পের মুখ্য চরিত্রে বিবেক। বিবেক কলকাতার ছেলে। তার বাড়িতে সদস্য সংখ্যা 4 জন। বিবেকের মা, বিবেকের স্ত্রী এবং তার 14 বছরের একটি মেয়ে। বিবেক পেশায় ট্যাক্সি চালক। পরিবারের খরচা চালানোর জন্য বিবেক অনেক সময় বেশি রাত পর্যন্ত ট্যাক্সি চালাতো। একদিন গাড়ি চালাতে চালাতে বিবেকের রাত হয়ে যায়। সে ঘড়িতে দেখে তখন প্রায় রাত 12টা বাজে। তার গাড়িতে যে প্যাসেঞ্জারটি ছিল তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে বিবেক গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বিবেকের বাড়ি ছিল ঠাকুরপুকুর এলাকায়। সে টালিগঞ্জের কাছাকাছি আসতেই একজন মহিলা আসে তার গাড়ির সামনে। মহিলাটি হাত দেখাতে বিবেক তার গাড়ি নিয়ে মহিলাটির সামনে এসে দাঁড়ায়। দাদা, হাওড়া যাবেন? হাওড়া? না না, আমি যাব না। বিবেক প্রথমে মানা করে দেয়, কারণ তখন যদি সে হাওড়া যায় ফেরার সময় সে কোনো প্যাসেঞ্জার পাবে না আর তাকে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে। এমনিতেও সে বাড়ির কাছে চলে আসে বলে আরই যেতে চায় না। কিন্তু মহিলাটি বলে, তোমার যা মিটারে উঠবে তার থেকে আমি 100 টাকা বেশি দেব। এই কথা শুনে বিবেক জানায়, আচ্ছা ঠিক আছে, বসুন। যখন মহিলাটি গাড়িতে এসে বসে তখন বিবেকের ঘড়ির দিকে চোখ যায়। ঘড়িতে তখন প্রায় রাত 12:30। বিবেক দেখে মহিলাটি একটি সাদা ধপধপে শাড়ি পরেছে এবং তার চুলটাও পুরো খোলা। তার চুলগুলো খোলা ছিল বলে হালকা হাওয়াতে তার চুলগুলো পিছনের দিকে উড়ছিল। বিবেক ছোটবেলা থেকেই একটু ভীতু ছিল। সে মহিলাটিকে এমন অবস্থায় দেখে মনে মনে একটু ভয় পেতে শুরু করে। মহিলাটি গাড়িতে এসে বসে। বিবেক গাড়ি স্টার্ট করে এবং গাড়ি চলতে শুরু করে। পুরো রাস্তা ফাঁকা। মাঝে মাঝে রাস্তার ধারে 2-1জনকে দেখা যাচ্ছিল ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে বসে আছে। মাঝে মাঝে কিছু কুকুরও তাড়া করে বিবেকের ট্যাক্সিটিকে। বিবেক গাড়ি চালাচ্ছিল বটে, কিন্তু তার নজর গাড়ির সামনে থেকে বেশি পিছনে বসে থাকা ওই সাদা শাড়ি পরা মহিলাটির উপর ছিল। বিবেক বারবার তার গাড়ির সামনের আয়না দিয়ে পিছনে বসে থাকা মহিলাটির দিকে দেখছিল। বিবেক এতটাই ভয় পেয়ে গেছিল যে সে ক্রমশ ঘামাচ্ছিল আর তার কপালের পাশ দিয়ে অনবরত ঘাম ঝরছিল। কোনো রকম করে বিবেক ট্যাক্সি চালাচ্ছিল আর এই করতে করতে বিবেক হাওড়া এসে পৌঁছায়। এই মহিলাটির গন্তব্য এলে মহিলাটি তার কথা মতো বিবেককে ভাড়ার থেকে 100 টাকা বেশি দিয়ে চলে যায়। বিবেকের বুকে জল আসে।
সে মিছিমিছি মহিলাটিকে নিয়ে চিন্তা করছিল। বিবেক তার ট্যাক্সি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় তার খুব জোরে বাথরুম পায়। গাড়িতে আসার সময় তার যা অবস্থা হয়েছিল তারই ফল এটা। বিবেক ফাঁকা জায়গা দেখে ট্যাক্সিটি সাইড করে। বাথরুম করে বিবেক নিজের গাড়িতে এসে বসে। তখন সে ঘড়ির দিকে তাকায় আর দেখে ঘড়িতে বাজে রাত 1:15। কিছুটা রাস্তা আসার পর বিবেকের শরীর খারাপ করতে শুরু করে। সে কোনো রকমে গাড়ি নিয়ে বাড়িতে এসে পৌঁছায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তার 1:45 বেজে যায়। বাড়ি এসে সে তার দরজায় নক করে। তার স্ত্রী ঘরের দরজা খোলে। বাড়িতে ঢুকতেই সে পাশের টেবিলে গাড়ির চাবিটি রাখে এবং কাউকে কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার স্ত্রী তার পাশে এসে শুয়ে পড়ে। বিবেকের স্ত্রী সকালে যখন ঘুম থেকে ওঠে সে দেখে তখনও তার পাশে বিবেক শুয়ে আছে। তাই তার স্ত্রী বিবেকের গায়ে চাদর দিয়ে নিজের সংসারের কাজ করতে চলে যায় এবং পরে তার মেয়েকে স্কুলে ছেড়ে যখন ঘরে ফিরে আসে সে দেখে তখনও বিবেক বিছানায় শুয়ে আছে চাদর গায়ে দিয়ে এবং ঘর অন্ধকার হয়েছিল কারণ সমস্ত জানলা দরজা বন্ধ ছিল। বিবেক, বিবেক, ওঠো, আর কতক্ষণ শোবে? এই বলে বিবেকের স্ত্রী জানলা খোলে। জানলা থেকে সূর্যের আলো বিবেকের মুখে এসে পড়ে। এই বন্ধ কর, আজা এখান থেকে, আমার শুতে দে। প্রথমে বিবেকের স্ত্রী কিছু বুঝতে পারে না। পরে বিবেকের কাছে আসতেই, যা এখান থেকে যা, আমার কাছে ঘেসবি না, যা। আর তোকে বললাম না জানলার পর্দাগুলো বন্ধ করে দে। বিবেক কথা বলার সময় তার মুখটা যখন হালকা চাদর দিয়ে বেরিয়ে আসে তাতে সূর্যের আলো পড়তেই বিবেকের চামড়া পুড়ে যায়। এইসব দেখে বিবেকের স্ত্রী খুব ভয় পেয়ে যায়। কোনো রকমে সে জানলা বন্ধ করে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। সন্ধে হতেই বিবেক ঘরের বাইরে এসে বসে এবং বিবেক তার স্ত্রীকে বলে, এই আমার খুব খিদে পাচ্ছে, অনেকদিন কিচ্ছু খাইনি, কি রান্না করেছিস দেখি। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, কারণ সে যেটা দেখছিল সেটা তার মনকে বিশ্বাস করাতে পারছিল না। কারণ সে দেখছিল বিবেক তার স্ত্রীর শাড়ি পরে, হাতে চুড়ি আর মুখে মেকআপ লিপস্টিক লাগিয়ে এইসব কথা বলছে তার সাথে। তার স্ত্রী এইসব দেখেও রেগে যাচ্ছিল না, কারণ সে বিবেকের দুটি চোখের দিকে তাকিয়েছিল। সেটা একেবারে টকটকে লাল হয়েছিল আর বিবেকের মুখে একটা ভয়ানক প্রতিচ্ছবি ভেসে উঠছিল। বিবেকের স্ত্রী ভয়ে ভয়ে সকালে যা রান্না করে রেখেছিল তা একটা থালায় বেড়ে বিবেককে দেয়। বিবেক ছোটবেলা থেকেই নিরামিষ খেত, কিন্তু তার স্ত্রী ও মেয়ে মাছ মাংস সবই খেত। সেই রকমভাবেই বিবেককে খেতে দিলে বিবেক বলে ওঠে, এগুলো কি ঘাস পাতা দিয়েছিস? মাংস কোথায়? হ্যাঁ, মাংস? কিন্তু তুমি তো... চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, যা আমার জন্য মাংস নিয়ে আয়। তার স্ত্রী ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দোকানে গিয়ে তৈরি মাংস কিনে এনে বিবেককে দিলে বিবেক হামলে পড়ে খাবারের উপর।
সে যা খাবার দিয়েছিল সেটা তো বিবেক শেষ করে দেয়। তাছাড়াও তার স্ত্রী, মেয়ে ও মায়ের খাবারও খেয়ে শেষ করে ফেলে। অনেকদিন বাদে এত সুন্দর খাবার খেলাম। এই বলে বিবেক এঁঠো হাতে মুখে নিজের ঘরে ঢুকে যায় এবং যাবার সময় তার স্ত্রীর দিকে বড় বড় চোখে তাকিয়ে বলে যায়, যতক্ষণ না আমি বলি আমার ঘরে কিন্তু ঢুকবি না। এতক্ষণ পর্যন্ত বাড়ির কোনো সদস্য এ ব্যাপারে জানতো না। তাই বিবেকের স্ত্রী বাহানা করে বিবেকের মা ও মেয়েকে তাদের এক আত্মীয়র বাড়ি রেখে আসে 2 দিনের জন্য। এবং এই ব্যাপারটা কেবল বিবেকের দাদাকে জানায়। বিবেকের দাদা সমস্ত কথা শুনে তাদের বাড়ি সেই রাতেই আসে। আর দরজা খুলে বিবেকের ঘরে ঢুকতেই বিবেক চিৎকার করে বলে ওঠে, বলেছিলাম না তোকে আমি না বললে তুই এই ঘরে ঢুকবি না? এবং 2 হাত দিয়ে দুজনের গলা টিপে ধরে রাখে। ছাড়ো ছাড়ো আমার গলা। বিবেক যতই মেয়েদের মতো ব্যবহার করুক না কেন, তার গায়ে অসম্ভব জোর এসে গেছিল। কোনো রকমে তারা বিবেকের হাত থেকে নিজেদেরকে ছাড়ায় এবং দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসে। তারা এবারে দুজনেই বুঝতে পারছিল যে বিবেকের যা হয়েছে বা বিবেককে যা ধরেছে সেটা তাদের ক্ষমতার বাইরে। তাই তারা ঠিক করে ওঝা ডাকবে। সেই মতো তারা ওঝাকে ডাকে এবং সেই ওঝা তাদের বাড়ির সীমানায় পা দিতেই বিবেক ঘরের ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে, চলে যা এখান থেকে, নাহলে এরা দুজন তো মরবেই, সাথে তুইও মরবি। ওঝাটি ওর কোনো কথার উত্তর না দিয়েই ঘরের ভিতরে প্রবেশ করে এবং একটা গোল ঘেরা বানায় ছাই দিয়ে। তার একপাশে ওঝা বসে এবং মন্ত্রপাঠ করতে থাকে। বিবেকের স্ত্রী ও তার দাদা ঘরের একটা কোণে দাঁড়িয়েছিল, আর বিবেক যে ঘরটায় ছিল সেটা বাইরে থেকে ছিটকিনি মারা ছিল। কিছুক্ষণ মন্ত্র বলার পর বিবেকের স্ত্রী ও তার দাদা দেখে ছিটকিনিটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। বিবেকের দাদা সেটা আবার বন্ধ করতে গেলে ওদিক থেকে ওঝা হাত দিয়ে ইশারায় মানা করে দেয়। ছিটকিনিটা এবার পুরো খুলে যায়। ধাম করে দরজা খুলে ভিতর থেকে বিবেক সেই শাড়ি পরা অবস্থায় বাইরে বেরিয়ে আসে এবং সেই গণ্ডির মধ্যে এসে বসে। যখন বিবেক ঘরের ভিতর থেকে বাইরে আসছিল, তার শাড়ির আঁচলটা হাওয়ায় পিছনের দিকে উঠছিল, ঠিক ঝড়ের হাওয়ায় যেমনি আঁচল ওড়ে সেই রকমভাবেই। কিন্তু ঘরের ভিতর তেমন কোনো রকমই হাওয়া ছিল না, এমনকি ঘরের ফ্যানও বন্ধ ছিল। বিবেক ওঝার সামনে এসে বসতেই জোরে জোরে হাসতে শুরু করে। ওঝা বলে ওঠে, কে তুই? কে তুই আর কেন ধরেছিস বিবেককে? ওঝা মন্ত্র বলে আর এক মুঠো ছাই নিয়ে ছুঁড়ে মারে বিবেকের মুখে। ছাইটা বিবেকের সংস্পর্শে আসতেই বিবেক চুপ করে যায়। কি রে, এবারে বলবি তুই কে আর কেন এসেছিস বিবেকের কাছে? বিবেক বলতে শুরু করে কথা। বিবেক বলছিল, কিন্তু শব্দ একটি মেয়ের। মেয়েটির নাম রোহিণী। বিবেক জানায়,
রোহিণী বলে একটি মেয়ে অফিসের কাজ করে বাড়ি ফিরছিল। তার অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে যায়, তাই সে একেবারে শেষ বাস পায় বাড়ি ফেরার জন্য। দুর্ভাগ্যবশত সেই বাসটিও অর্ধেক রাস্তায় এসে খারাপ হয়ে যায়। যেখানে বাসটি খারাপ হয় সেখান থেকে রোহিণীর বাড়ির দূরত্ব ছিল 3 কিলোমিটার। সে চিন্তা করে সে বাস ঠিক হবার অপেক্ষা না করেই একাই পায়ে হেঁটে বাড়ি চলে যাবে। তখন রাত 12:30। রোহিণী অনেকটাই দূরে চলে আসে বাসটির থেকে। আরও কিছুটা যেতে রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। এতক্ষণ তাও এই বাসটা দেখা যাচ্ছিল বলে রোহিণী সাহসের সাথে হাঁটছিল। কিন্তু যে আর বাসটি দেখা যাচ্ছিল না, তখন রোহিণী চিন্তা করতে থাকে সে একা এসে ভুল কাজ করেছে। এ কথা ভাবা শেষ হওয়া মাত্রই সে দেখে সামনে কয়েকটা লোক বসে আছে। রোহিণী তাদেরকে ফেলে এগিয়ে যেতেই সে আর চোখে দেখে সেই লোকগুলো উঠে দাঁড়ায় এবং রোহিণীর পিছন পিছন হাঁটা শুরু করে। রোহিণী প্রথমে জোরে হাঁটে ও পরে দৌড়াতে শুরু করে, কারণ লোকগুলো রোহিণীর পিছন করছিল। একটা জায়গায় এসে লোকগুলো রোহিণীর পথ আটকায়। সরে যাও আমার রাস্তার সামনে থেকে, সরে যাও বলছি। ছেড়ে দাও, ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। না না, এবং তার শ্লীলতাহানি করে। সরে যাও বলছি, সরে দাও, ছাড়ো আমাকে, না। এবং তারপর রোহিণীকে মেরে একটা গাছের নিচে পুঁতে দেয়। আর সেই গাছের নিচেই বিবেক বাথরুম করেছিল, তাই রোহিণীর আত্মা বিবেকের সাথে চলে আসে। রোহিণীর কথা শুনে সেখানে উপস্থিত সকলের চোখে জল চলে আসে। তাহলে কি করলে? তুই বিবেককে ছেড়ে যাবি? রোহিণী বলে তার দেহকে যেন সেখান থেকে বার করা হয় এবং তার শেষ কাজ যেন সম্পূর্ণ করা হয়। সেই মতো সমস্ত কাজ পূরণ হতেই বিবেক একেবারে সুস্থ হয়ে যায় এবং পরে বিবেকের এই ব্যাপারে কোনোই জ্ঞান ছিল না। তার কেবল মনে ছিল সে ওই মহিলাটিকে হাওড়া ছেড়ে বাড়ি ফিরছিল। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও। তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।